তাপস, এই চিঠিটা যখন গতকাল এসেছে, নির্বাচন কমিশন একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বডি এবং তার একটা স্বাধীন ক্ষমতা রয়েছে। যদি সাংবিধানিক পদ্ধতিতে যেটা আজকে বিহারে হয়েছে সেই কপি আমরা দেখালাম, যদি এটা পশ্চিমবঙ্গেও হয়, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি? দেখো, একটা ভোট ব্যাংক তো চলে যাওয়ার আশঙ্কা থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন, এটা অন্য রাজনৈতিক দল থাকলেও হয়তো তাদের সেই স্ট্যান্ড হতো। তবে তুমি যদি দেখো এই এসআইআর ইমপ্লিমেন্টেশন যে পশ্চিমবঙ্গে হবে, কবে হবে, কত তাড়াতাড়ি হবে, সেটা নিয়ে যখন জল্পনা চলছে, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে এনআরসিকে জুড়ে দেওয়া হয়েছে। তোমার যদি মনে থাকে যে যখন সিএএ নিয়ে যখন আন্দোলন পশ্চিমবঙ্গে, বিশেষ করে মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম কি ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল, মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি হয়েছিল, কি তারা কি রাতারাতি তাদের নাগরিকত্ব চলে যাবে, তারা কি ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। সেক্ষেত্রে ইলেকটোরাল রিভিশন, যতই বিজেপি চেষ্টা করুক বোঝানোর কি এটা ইলেকটোরাল রিভিশন হচ্ছে, ইলেকশন কমিশন করছে শুধুমাত্র যারা নাগরিক তাদের ভোটাধিকার যাতে থাকে সেটা সুনিশ্চিত করার জন্য, তার সাথে কিন্তু সূক্ষ্মভাবে এনআরসিটাকেও জুড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানুষের কিন্তু যথেষ্ট আশঙ্কা থাকবে। এটা কোথাও না কোথাও যদি খুব সফলভাবে চেষ্টা করা হয়, কিছুটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দিতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করেন, কোথাও না কোথাও সেটা একেবারে হেড টু হেড রাজনীতি, যেটা সেন্টার ভার্সেস স্টেট, শুধু বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস নয়, এখানে রাজ্য বনাম কেন্দ্রের একটা লড়াই কিন্তু দেখা যাবে। কারণ এনআরসি কে যদি জুড়ে দেওয়া হয় এই রোল রিভিশনের সাথে বা এসআইআর এর সাথে, তাহলে মানুষের মনে, বিশেষ করে যারা নিম্নবর্তী স্টেটাসে বিলং করেন বা যারা বিশেষ করে যারা বিভিন্ন যারা একটু লোয়ার ইনকাম লেভেল, তারা কিন্তু মেইন ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়। রুরাল ভোট ব্যাংকটাই কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কিন্তু আরবান এলাকায় অতটা ভালো না যতটা রুরাল, অর্থাৎ দূর দূরান্ত গ্রামগঞ্জে যে ধরনের তারা ভোট পেয়ে থাকেন, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানেই কিন্তু শুভেন্দু অধিকারী বারবার টার্গেট করছেন যে বাংলাদেশ থেকে আসা বেশ কিছু মানুষকে তাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, এবং তার সঙ্গে তিনি রোহিঙ্গা এই শব্দটাও ব্যবহার করেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস, সেখানে উপস্থিত হলেন। সাইলেন্ট প্লিজ। আমরা 50 জন বিজেপি এমএলএর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজোরিয়া, তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের। আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। আমরা আপনাদেরকে একই সঙ্গে শোনাবো ডোরিনা ক্রসিং এ গত কয়েকদিন আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। সুজয়ের কাছে যাব। সুজয়, শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শোনালাম এবং তিনি কিন্তু আবারও একই কথা বললেন যে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা। তাহলে কি যে অভিযোগটা বারবার করে তৃণমূলের তরফ থেকে করা হয় যে নির্বাচন কমিশনকে নাকি বিজেপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করে, এই অভিযোগটা তো তৃণমূলের তরফ থেকে বারবার করে করা হয়। তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে তো সেই অভিযোগটা যেটা তৃণমূল করছে, তাহলে তো সেটা একদম প্রকাশ্যে চলে আসছে। হ্যাঁ, একেবারেই তাই। কারণ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তারপরই এই ছবি। দেখো, একেবারেই তাই। মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে শাসক দল, দেখো তাদের যেটা তাপসদা বলছিল, তাদের একটা ভোট ব্যাংক বা তারা যে পদ্ধতিতে ভোট করায়
তাদের সমস্ত প্রক্রিয়া কিন্তু রেডি। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বারবার বলছে যে ভোটার তালিকায় 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে বা যে ভোটার তালিকায় 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে সেই তালিকা তারা বারবার বলছে সংশোধন করতে। এর একটাই কারণ, এটা ঠিক যে নির্বাচন কমিশনের যেটা বক্তব্য যে প্রত্যেক 10 বছর অন্তর তারা একটা বিশেষ সমীক্ষা করে যে সেই ভোটারের অবস্থানগত কি অবস্থায় আছে, সেই ভোটার কি অন্য জায়গায় শিফট করে গেছে বা বর্তমানে সেই ভোটার কি আছে, বা অনেক সময় দেখা যায় কিন্তু আমি এক্ষেত্রে একটা জিনিস একটু সুজয় তোমার কাছে জানতে চাইবো, এই যে ধরো কেউ নতুন বাড়িতে শিফট করেছে, পুরনো অ্যাড্রেসে শেয়ার থাকে না, এই ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করাটা এটাও কিন্তু একটা বড় ঝক্কির বিষয়, একটা বড় সময় চলে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা আপডেটও হচ্ছে না। তাহলে এইটা কিভাবে মাথায় রাখবে? না, অবশ্যই ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এখন যেই শিফটিংয়ের বিষয়টা খুব সহজে অনলাইনের মাধ্যমেই তারা আবেদন করতে পারবে এবং সেই আবেদনটা একেবারে 10 থেকে 15 দিনের মধ্যে তার নতুনভাবে যে বিধানসভা এলাকায় তিনি অ্যাপ্লাই করবে সেখানে দুজন ইলেকশন কমিশনের প্রতিনিধি আছে, সেই প্রতিনিধি তাকে ডাকবে, তার কাছে ফোন যাবে, তাকে ডাকবে এবং বর্তমান যে অ্যাড্রেসে তিনি আছেন সেই অ্যাড্রেসের বেশ কিছু ডকুমেন্টস, সেই ঠিকানার নতুন ঠিকানার কিছু ডকুমেন্টস তাকে সাবমিট করতে হবে। সেই সাবমিটটা করার সঙ্গে সঙ্গেই দ্রুত কিন্তু এই শিফটিংটা হয়ে যাচ্ছে। এখন কিন্তু ওই খাতায় কলমে গিয়ে বা অ্যাপ্লিকেশন করে সেই ঝুঁকি নেই। খুব সহজে যারা আমাদের দর্শকরা এই প্রতিবেদন দেখছে, খুব সহজে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে একেবারে ভাগ ভাগ করে ডেটা দেয়া আছে, মানে সেখানে যে শিফটিং অ্যাড্রেস যে বদল সেখানে ক্লিক করলেই এবং সেখানে বেশ কিছু ডকুমেন্টসে পুরনো যে ঠিকানা এবং নতুন যে ঠিকানা সেই ঠিকানা তারা ফর্ম ফিল আপ করলে 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে তার কাছে ফোন যাচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং সেই ফোন পাওয়ার পর সেই ভোটারকে ডাকা হচ্ছে এবং ডেকে তার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর নতুন যে তালিকা সেই তালিকায় কিন্তু নাম তোলা যাচ্ছে। একদম। তবে তৃণমূলের তরফ থেকে আর কি বক্তব্য উঠে আসছে, কি বলছেন তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী? আসুন শোনাই এবার আপনাদের। আরে ওটা রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন না, সেটা একটা বিষয়, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে আসছি দিয়ে বাড়লে আমারও বাড়বে, কিন্তু আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, তো আধা সরকারি কর্মচারী ছিলাম, কিন্তু পেনশন পাই আমি, তো আমারও বাড়বে, সেটা ঠিক ঠিকই। আর আমি ট্রেড ইউনিয়নও করেছি, সেটাও ঠিক। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে খুব বড় প্রশ্ন, ডে 1 থেকে আমি এই কথা বলে আসছি, আজকেও বলবো, আগামী দিনেও বলবো, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো এতটাই কার্যকরী যে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে, আমি বলছি না, কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গরিবের হাতে পয়সা তুলে দেওয়ার যে কর্মসূচি, সেটা বিভিন্ন রাজ্য বিভিন্ন নামে সেগুলো নকল করেছে।